সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 14 নিয়ে। তো যেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা নামে পরিচিত। গত লেকচারে আমরা একেবারে সম্ভাবনার বেসিক জিনিসগুলো দেখেছি। সমসম্ভাব্য ঘটনা কাকে বলে, ঘটনা কি জিনিস, ধ্রুব পরীক্ষা কি জিনিস, নমুনা ক্ষেত্র কি, নমুনা বিন্দু কি, এবং সেখান থেকে আমরা প্রবাবিলিটির একটা সূত্র জেনেছিলাম। এবং একই সাথে আমরা বলেছিলাম যে কোনো কিছু ঘটার সম্ভাবনা সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 0 হতে পারে। তো এবং আমরা বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলও দেখেছিলাম। তো আজকে আমরা প্রবাবিলিটির সেকেন্ড লেকচারে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রবাবিলিটি ট্রি দেখবো, এবং সেই প্রবাবিলিটি ট্রি অনুসারে আমরা কিছু প্রবলেম সলভ করব, এবং ওভারঅল তোমাদেরকে একটা এক্সারসাইজ টু বি ডানের যে ম্যাথগুলো আমরা এক্সারসাইজের মধ্যে থেকে দেই সেগুলো হচ্ছে আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। সো নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি দ্বারা সম্ভাবনা নির্ণয়, কিভাবে আমরা নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে খুব সহজেই সম্ভাবনা নির্ণয় করতে পারি সেটা আমরা এখন দেখব। সো আমরা জানি, আমাদের আগেই বলা হয়েছে যে কোনো পরীক্ষায় সম্ভাব্য ফলাফলগুলোকে নিয়ে যে ক্ষেত্র তৈরি হয় তাকে নমুনা ক্ষেত্র বলে। তো সে ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় যে একটা একটা কয়েন যদি তুমি নিক্ষেপ করো, তাহলে সেক্ষেত্রে সেই কয়েনটা নিক্ষেপ করে তোমার দুইটা পরীক্ষাতে দুইটা ফলাফল আসতে পারে। একটা হচ্ছে হেড এবং অন্যটা হচ্ছে টেল। তাহলে এক্ষেত্রে আমরা বলি এটা নমুনা ক্ষেত্র হচ্ছে একটা সেটের আকারে রিপ্রেজেন্ট করি, এইচ এবং টি দিয়ে রিপ্রেজেন্ট। তাহলে এই নমুনা ক্ষেত্র থেকে আমরা কিভাবে নমুনা ট্রি পেতে পারি, বা নমুনা ট্রি কি জিনিস এবং সেগুলো ব্যবহার করে আমরা কিভাবে সম্ভাবনা নির্ণয় করতে পারি সেটা একটু আমরা দেখবো। সো অনেক পরীক্ষায় নমুনা ক্ষেত্রের আকার অনেক বড় হয়। এসব ক্ষেত্রে নমুনা বিন্দু গণনা করা এবং নমুনা ক্ষেত্র তৈরি করা সময় সাপেক্ষ, এমনকি ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি এবং বিভিন্ন ঘটনার সম্ভাবনা বের করতে পারি। তোমাকে যদি বলা হয় যে একটা মুদ্রা আমি একবার নিক্ষেপ করলাম, তাহলে তুমি ইজিলি বলতে পারো যে এই ধরনের একটা নমুনা ক্ষেত্র তুমি পাবা। বাট তোমাকে যদি বলা হয় একটা মুদ্রা, একটা কয়েন তুমি যদি দুইবার নিক্ষেপ করো, তাহলে সেক্ষেত্রে তুমি যে সকল ফলাফল পাবা সেগুলো হচ্ছে এইচ টি, এইচ টি এর পরে টি টি, এই ধরনের ফলাফল তুমি পেয়ে যাবা, যেটা হচ্ছে কি তোমার একটা নমুনা ক্ষেত্রের ভিতরে পড়বে। তো কিন্তু যদি ব্যাপারগুলো একটু কমপ্লিকেটেড হয়, তোমাকে বলা হলো তুমি দুইটা কয়েন একসাথে ফ্লিপ করলা এবং একই সাথে একটা ডাইস নিক্ষেপ করলা, তাহলে দেখো এখানে তুমি চারটা ফলাফলের সাথে সাথে এখানে ছয়টা ফলাফল তুমি এক্সট্রা পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইজিলি আমরা এই নমুনা ক্ষেত্রটা নির্ণয় করতে পারি, সেটার জন্য কনভিনিয়েন্ট একটা রুল হচ্ছে প্রবাবিলিটি ট্রি অ্যাপ্লাই করা বা প্রবাবিলিটি ট্রি আঁকা, যার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে প্রবাবিলিটি যে আলটিমেট নমুনা ক্ষেত্র কোনটা হবে বা স্যাম্পল স্পেস যেটা হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে খুব ইজিলি আমরা প্রবাবিলিটি ট্রির মাধ্যমে নির্ণয় করতে পারি। সো যদি আমি এই জিনিসগুলো একটু মুছে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে যেটা লেখা হলো যে মনে করি দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্রটি তৈরি করতে হবে এবং প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা কত। তাহলে দেখো এখানে সিম্পল একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটা মুদ্রা তোমাকে দুইবার নিক্ষেপ করা হলো, তাহলে সেক্ষেত্রে তুমি জানো যে দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে আমরা দুই ধাপে একটা বিবেচনা করি। যেমন আমাদের এখানে আলটিমেটলি যদি একটা চিত্র দেখি, যে প্রথম মুদ্রার পিঠ যদি আমরা চিন্তা করি, প্রথম মুদ্রার পিঠে হয় টেল এইচ হেড আসতে পারে, এবং হেড আসার সাপেক্ষে দ্বিতীয় মুদ্রায় আবার তোমার কিছু একটা আসতে পারে, তাই আমরা এটা এখানে রেখে দিলাম। তো প্রথম মুদ্রায় তোমার হেড আসতে পারে, টেল আসতে পারে, এবং যদি হেড আসে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় মুদ্রার পিঠে আবার তোমার হেড আসতে পারে, আবার টেল আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি হেড আসে তাহলে আমরা পাই এই ক্ষেত্রে এইচ পাই, এবং প্রথম মুদ্রায় এইচ পেলাম, দ্বিতীয় মুদ্রায় এইচ পেলাম, তাহলে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রে একটা পয়েন্ট এইচ হচ্ছে। আর প্রথম মুদ্রায় আমাদের এইচ পাওয়ার সাপেক্ষে দ্বিতীয় মুদ্রা যদি আমরা টি পাই, তাহলে আমাদের এই নমুনা বিন্দুটা হচ্ছে এইচ টি। অনুরূপ ভাবে যদি আমরা প্রথম মুদ্রায় টেল পাওয়ার সাপেক্ষে যদি দ্বিতীয় মুদ্রায় এইচ পাই, তাহলে আমাদের নমুনা বিন্দুটা হচ্ছে টি এইচ। আর প্রথম মুদ্রায় আমাদের টি পাওয়ার সাপেক্ষে দ্বিতীয় মুদ্রায় যদি আমরা টি পাই, তাহলে নমুনা বিন্দুটা হচ্ছে টি টি। তাহলে সেক্ষেত্রে এই চারটা নমুনা বিন্দু দিয়ে আমরা একটা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি। তাহলে সেক্ষেত্রে সম্ভাব্য নমুনা বিন্দুগুলো আমরা পাচ্ছি এইচ টি, টিএইচ এবং টিটি। তাহলে সেক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা হবে এইচ টি, টিএইচ এবং টিটি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নমুনা বিন্দু সংখ্যা চারটা এবং প্রতিটা নমুনা বিন্দুর সম্ভাবনা হচ্ছে 1/4। এখন দেখো আমাদেরকে বলছে যে প্রথম মুদ্রায় হেড হওয়ার সাপেক্ষে পরের মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত। তার মানে এই যে ওয়েটা, এই যে পাথটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, এইটা হওয়ার সম্ভাবনা কত, দ্যাট ইজ এইচ টি আসার সম্ভাবনা তোমার কত হবে। তাহলে বলো এখানে টোটাল সম্ভাবনার জন্য নমুনা ক্ষেত্রের ভিতরে আমরা নমুনা বিন্দু টোটাল পাচ্ছি চারটা। সো টোটাল সমগ্র ফলাফল হচ্ছে চারটা, আর এই টিএইচ আসার সম্ভাব্য ফলাফল বা অনুকূল ফলাফল হচ্ছে একটা। তাই আমরা এটা সম্ভাবনা বলতেছি 1/4। এটা খুবই সহজ ছিল বলে তোমাদেরকে মনে হতে পারে যে এত কিছু আমরা কেন করলাম, বাট যখন থিংস উইল বি মোর কমপ্লিকেটেড তখন আসলে এই ধরনের খুব সহজেই তুমি নির্ণয় করতে পারবা না, তখন তোমাকে নমুনা ক্ষেত্র
করার আগে নমুনা যে ক্ষেত্রের মাধ্যমে বা নমুনার মাধ্যমে আমরা সম্ভাবনার যে প্রবাবিলিটি ট্রি, সেই প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নিব। সেখান থেকে খুব ইজিলি কনভিনিয়েন্ট উপায়ে আমরা আমাদের সম্ভাবনা বের করতে পারবো। সো এখানে যেটা বলা হলো যে মনে করি তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তিনটি মুদ্রা নিক্ষেপ তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি তৈরি করো এবং নমুনা ক্ষেত্রটি দেখাও এবং নিচের ঘটনাগুলোর সম্ভাবনা বের করো। কেবল একটা টেল, কেবল তিনটাই হেড এবং কমপক্ষে একটা টেল, এগুলো হচ্ছে সম্ভাবনা নির্ণয় করতে হবে। তো বেসিক্যালি আমাদের এখানে ঘটনাটা কি বা এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্টটা হচ্ছে তিনটা মুদ্রা একসাথে ফ্লিপ করবো এবং সেখান থেকে আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করবো। সো আমরা হচ্ছে প্রবাবিলিটি ট্রি হিসেবে যদি দেখাই যে প্রথম মুদ্রার পিঠে আমরা হচ্ছে হেড পাইতে পারি, আবার হচ্ছে প্রথম মুদ্রার পিঠে আমরা টেল পেতে পারি। এবার হেড যদি পাই তাহলে সেক্ষেত্রে এবার দ্বিতীয় মুদ্রায় আমরা কি পেতে পারি? দ্বিতীয় মুদ্রায় আমরা হেড পেতে পারি এবং আরেকটা কি পেতে পারি? আরেকটা হচ্ছে টেল পেতে পারি। আবার যদি হচ্ছে আমরা প্রথম মুদ্রায় যদি হচ্ছে আমরা টেল পেতাম তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় মুদ্রায় আমরা হেড পেতে পারতাম, আদারওয়াইজ হচ্ছে আমরা টেল পেতে পারতাম। এবার যদি আমরা প্রথম দিক থেকে আসি যে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড এবং তৃতীয় মুদ্রায়, তাহলে আমরা হেড পেতে পারি, আবার আমরা টেল পেতে পারি। তাহলে যদি আমরা হেড পাই তাহলে এইচ 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 মিলে একটা নমুনা বিন্দু, আবার প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড, তৃতীয় মুদ্রায় টেল মিলে এইচ এইচ টি আর একটা বিন্দু। আবার যদি আমি এক্ষেত্রে তৃতীয় মুদ্রার পিঠে আমরা হেড পেতে পারি, আবার টেল পেতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখো যে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, তৃতীয় মুদ্রায় হেড, তার মানে এইচ টি এইচ অথবা এইচ টি টি, এটা একটা নমুনা বিন্দু। অনুরূপভাবে যদি আমরা এক্ষেত্রে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, তৃতীয় মুদ্রায় এইচ, তার মানে টি এইচ এইচ। আর তাহলে পরেরটা কি হবে? পরেরটা এখানে যদি টেল হয় তাহলে টি এইচ টি হবে। আবার তুমি যদি এই ক্ষেত্রে চিন্তা করো যে প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় টেল, তৃতীয় মুদ্রায় হেড পড়লো, তাহলে সেক্ষেত্রে টি টি এইচ এবং আরেকটা কি হয়? আরেকটা তোমার তিনটা দিয়ে টেল পড়তে পারে, টি 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 পড়তে পারে। তাহলে দেখো নমুনা ট্রির মাধ্যমে বা প্রবাবিলিটি ট্রির মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারি? নমুনা বিন্দুগুলো ফাইন্ড আউট করতে পারি। তুমি কিন্তু একদম মুখস্থ আকারে এইচ 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 লিখলাম, এইচ এইচ টি লিখলাম, এইচ টি এইচ লিখলাম, এভাবে লিখতে গেলে কিন্তু লেখা যায়, বাট সেক্ষেত্রে তোমার একটা কনভিনিয়েন্ট হয় না। তুমি হয়তো অনেক সময় একটা জিনিস ভুল করতে পারো, তুমি হয়তো টি এইচ টিটা তোমার নাও থাকতে পারে। সেই জন্য আমাদের এই ভুলটাকে অবসান করার জন্য, এবং মোস্টলি যদি আরো কমপ্লিকেটেড হয়, ধরো এখানে বললো তোমার তিনটার মধ্যে একসাথে নিক্ষেপ করলাম এবং একই সাথে দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করলাম, তাহলে সেক্ষেত্রে ঘটনাগুলোর ব্যাপারগুলো কেমন হবে? সেক্ষেত্রে আমাদের এই প্রবাবিলিটি ট্রিটা খুব বেশি পরিমাণে হেল্প করে। তো এনিহাও আমরা হচ্ছে এখান থেকে যেটা করবো, নমুনা ক্ষেত্রটি দেখাবো। তো নমুনা ক্ষেত্রটা কত হবে? নমুনা ক্ষেত্রটা হবে এই সবগুলোর হচ্ছে গিয়ে আমরা কমা দিয়ে লিখলাম এবং পরবর্তীতে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট রিপ্রেজেন্ট করলাম। এবার যদি হচ্ছে আমরা কেবল একটা টেলের কথা যদি চিন্তা করি, তাহলে বলো এখানে যেগুলো আমরা নমুনা বিন্দু পাচ্ছি সবগুলো নমুনা ভিতরে কেবলমাত্র একটা টেল আছে কোথায় কোথায়? কেবলমাত্র একটা টেল আছে এই জায়গায়, কেবলমাত্র একটা টেল আছে এই জায়গায়, কেবলমাত্র একটা টেল আছে হচ্ছে গিয়ে এই জায়গায়। তাহলে দেখো 1, 2 এবং 3, এই তিনটাতে শুধুমাত্র হচ্ছে কেবলমাত্র একটা টেল আছে। তাহলে কেবলমাত্র একটা টেল হওয়ার জন্য আমি যদি এগুলো ইন্ডিকেট করে দিই, কেবলমাত্র একটা টেল হওয়ার জন্য তোমার অনুকূল ফলাফল কয়টা? অনুকূল ফলাফল হচ্ছে তোমার 3টা, আর টোটাল নমুনা বিন্দু হচ্ছে তোমার 8টা। তাহলে সেক্ষেত্রে প্রথমটার জন্য তোমার সম্ভাবনা কত হবে? 3/8 হবে। তাহলে দেখো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি নমুনা বিন্দু 8টা, তাহলে এদের যে কোনো একটা ঘটার সম্ভাবনা হচ্ছে 1/8। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেল পাওয়ার সম্ভাবনা কত হবে? টেল পাওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 3টা, আর তোমার হচ্ছে প্রবাবিলিটি অফ একটা টেল হবে 3/8। এবারে আমরা যদি বলি তিনটাই হেড আসার জন্য অনুকূল ফলাফল কোনটা, তাহলে আমরা যদি একটু আগের পেজে যাই, তিনটাই হেড আসে। দেখো তিনটাই হেড আসতেছে হচ্ছে এই একটা মাত্র অংশে, একটাই হেড আসতেছে, তিনটাই হেড আসতেছে। তাহলে সেক্ষেত্রে এখানে অনুকূল ফলাফল একটা, আর টোটাল নমুনা বিন্দু হচ্ছে 8টা। তাহলে এটা হচ্ছে গিয়ে ক্ষয়ের উত্তর, এটা হচ্ছে গিয়ে কয়ের উত্তর। আর আমরা যদি গয়ে দেখি যে কমপক্ষে একটি টেল। আচ্ছা, এই কথাটার মানে আমরা কি বুঝি? কমপক্ষে একটা টেল মানে হচ্ছে একটা টেল থাকবে, একই সাথে বেশিও থাকতে পারে। কমপক্ষে মানে হচ্ছে একটা থাকবে, ওইটা ওই লিমিট পর্যন্ত তো থাকবেই, তার থেকে বেশিও থাকতে পারে বা তার থেকে কম থাকতে পারবে না। তার মানে একটা টেল অথবা একটা টেলের বেশি আছে, এরকম করে যদি আমরা চিহ্নিত করি, দেখো এখানে 3টা টেল নিতে পারবো, এখানে 2টা টেল নিতে পারবো, এখানে 2টা টেল নিতে পারবো, এখানে একটা টেল নিতে পারবো, এখানে 2টা টেল নিতে পারবো, এখানে একটা টেল নিতে পারবো, এখানে একটা টেল নিতে পারবো, বাট নিতে পারবো না। এটা কারণ কি? কারণ এখানে একটাও টেল নাই, তোমাকে বলছে কমপক্ষে একটা টেল। তাহলে এগুলোর ভিতরে দেখো যে কোনো একটাতে যদি চিন্তা করো, হয় একটা টেল আছে, আদারওয়াইজ 2টা টেল আছে, অথবা 3টাই টেল আছে। তার মানে একটা অথবা একটার বেশি আছে, কমপক্ষে একটা পাবো আমরা এই 7টার জন্য, বাট এখানে একটাও টেল নাই। তাহলে কমপক্ষে একটা টেল আছে এরকম কয়টা আছে? 7টা। সো অনুকূল ফলাফল 7, আর টোটাল নমুনা বিন্দু হচ্ছে 8। তাহলে গয়ের উত্তর হচ্ছে কি এটা। তো দেখো এই জিনিসগুলো হচ্ছে এখানে লেখা হয়েছে একটু গুছিয়ে। এখানে দেখো একটি টেল আসার সম্ভাবনা হচ্ছে এইচসিসি বাড়া বাকিগুলো। সো আমাদের হচ্ছে এই 7টা। সো এখানে সম্ভাবনা তোমার হচ্ছে 7/8 হবে। সো এবার হচ্ছে আমরা
আহ, একটা জিনিস দেখবো এখানে, যেটা বললো যে একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, এক্ষেত্রে প্রবাবিলিটি ট্রি তৈরি করে নমুনা ক্ষেত্রটি লিখো এবং ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত নির্ণয় করো। তাহলে দেখো, আমরা যদি এখানে একটি ছক্কা বা একটি মুদ্রা একসাথে নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রবাবিলিটি ট্রিটা দেখি, তাহলে সেক্ষেত্রে ছক্কা, একটা ছক্কাতে কয়টা ফলাফল আসতে পারে? 6টা আসতে পারে। একটা 1 আসতে পারে মুদ্রা, 2 আসতে পারে মুদ্রা, 3 আসতে পারে মুদ্রা, 4 আসতে পারে মুদ্রা, 5 আসতে পারে মুদ্রা, এবং অনুরূপভাবে 6 আসতে পারে মুদ্রা। মুদ্রা কেন লিখলাম? কারণ এরপরে মুদ্রার পার্টগুলো আমরা নিব। তার মানে ছক্কায় 1 আসছে, আর মুদ্রা এভাবে করে কয়টা আসতে পারে? হেড আসতে পারে, আবার টেল আসতে পারে। তো দেখো, এই জন্য এখানে 1H আর 1T হলো। আবার ছক্কায় তোমার 2 আসার সাপেক্ষে মুদ্রাতে আসতে পারে 2H, আবার 2T আসতে পারে। আবার ছক্কায় তোমার 3 আসার সাপেক্ষে মুদ্রায় আসতে পারে H অথবা T, সো 3H অথবা 3T আসতে পারে টোটাল। অনুরূপভাবে এখানে 4H 4T পাবো, অনুরূপভাবে এখানে 5H 5T পাবো, এবং অনুরূপভাবে এখানে 6H এবং 6T পাবো। তাহলে যেটা বলছি, দেখো যে ছক্কা, আচ্ছা ভালো কথা, এখানে নমুনা বিন্দু কয়টা? এখানে নমুনা বিন্দু হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হচ্ছে নমুনা বিন্দু। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল সম্ভাবনা অর্থাৎ ডিভাইডেড বাই হবে 12, আর উপরে হবে অনুকূল ফলাফল। তাহলে দেখো, ছক্কায় 5, ছক্কায় 5 এবং মুদ্রায় হেড, মুদ্রায় হেড, তার মানে দেখো ছক্কায় 5 মুদ্রায় হেড আছে কয়টা? একটা আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের সম্ভাবনাটা হবে 1/12। তাহলে এই জিনিসটা হয়তো এখানে একটু গুছিয়ে দিবে। দেখো আমরা এখানে যেটা লিখছি গুছিয়ে, যে আমাদের টোটাল নমুনা ক্ষেত্র হচ্ছে এটা, এক্ষেত্রে তোমার টোটাল নমুনা বিন্দু হচ্ছে 12টা। তো এই 5, ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ এর সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল একটা, আর ডিভাইডেড বাই টোটাল ফলাফল 12টা। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো পরে যেটা আমরা লিখলাম, এটা এই ধরনের ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। এই ধরনের ম্যাথগুলো খুব বেশি পরিমাণে এক্সামে আসে। সো আমরা যদি এটাকে একটু দেখি, দেখে আমাদের কি বলছে এখানে, যে বলা হলো একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি ব্যবহার করে দেখাও। তাহলে এই ধরনের ম্যাথগুলো তোমাদের কাছে একটু নতুন হওয়ার কথা। তো আমরা প্রথমে দেখবো যে ঢাকা থেকে খুলনায় সে বাসে যেতে পারে এত অংশ, তাহলে সে তো বাসে নাও যেতে পারে, তাই না? যদি তোমার বাসেই যাইতো সে শুধুমাত্র, তাহলে তো সম্ভাবনা 1 হইতো, মানে নিশ্চিত ঘটনার সম্ভাবনা 1 হয়। তাহলে সে বাসেও যেতে পারে, আবার বাসে নাও যেতে পারে। তাহলে আমি যদি এই জিনিসটাকে একটু যদি প্রবাবিলিটি ট্রির মাধ্যমে দেখাই, তাহলে দেখো ঢাকা থেকে আমরা প্রথমত রাজশাহী যাবো, রাজশাহী থেকে খুলনায় যাবো। তো চলো ঢাকা থেকে রাজশাহী যাওয়া যাক। তাহলে ঢাকা থেকে রাজশাহীতে আমরা বাসে যেতে পারি 2/5 অংশে, এবং তারপর হচ্ছে আমরা ঢাকা থেকে বাসে খুলনায় পৌঁছালাম। আবার আমরা ঢাকা থেকে যদি বাসে খুলনায় না যাই, বাসে যদি যাই হচ্ছে 2/5 অংশ, তাহলে বাসে না যেতে পারি কত হবে? বাসে না যেতে পারি টোটাল ঘটনা 1 মাইনাস বাসে যাওয়ার জন্য যতটুকু তত, ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 3/5। তার মানে বাসে যেটা দেওয়া আছে, বাসে 9 হবে, তা 1 থেকে বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে আমরা যদি আবার চিন্তা করি, এবারে কি বলছে যে লোকটি পরবর্তীতে খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো, এবার আমরা খুলনা থেকে রাজশাহী যাব, খুলনা থেকে রাজশাহী যাচ্ছি ট্রেনে, তাহলে ট্রেনে যাচ্ছে হচ্ছে 5/8। তাহলে বলো তো, আমরা খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যেতেও পারি, আবার নাও যেতে পারি। কারণ আবার নাও যেতে পারি কথাটা কেন বললাম? কারণ খুলনা থেকে রাজশাহী যদি শুধুমাত্র ট্রেনেই যেতে পারতো সে, তাহলে অবশ্যই এখানে প্রবাবিলিটি অবশ্যই 1 হতো, তার মানে নিশ্চিত ঘটনা ঘটতো। বাট এখানে নিশ্চয়তা নাই, ঘটতেও পারে নাও হতে পারে, ট্রেনে যেতেও পারে নাও যেতে পারে। এই জন্য ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8। তাহলে খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে? রাজশাহীতে খুলনা না যাওয়ার সম্ভাবনা হবে হচ্ছে 3/8। কারণ কি, আমরা যদি 1 থেকে 5/8 যদি বিয়োগ করি, তাহলে আমরা 3/8 পাবো। অনুরূপ ভাবে আমরা খুলনা থেকে ট্রেনে রাজশাহী যেতে পারি, আমরা ঢাকা থেকে বাসে না গিয়ে খুলনা থেকে রাজশাহী ট্রেনে যেতে পারি। তাহলে ট্রেনে যেতে পারি হচ্ছে কিভাবে? 5/8 অংশ, আর খুলনা থেকে ট্রেনে নয় কত অংশ? 1 থেকে 5/8 বাদ দিলে থাকে হচ্ছে 3/8 অংশ। তাহলে বলো আমাদের কোন পাথটা বেছে নিতে হবে? তাহলে দেখো, আমাদের বলছে যে লোকটি খুলনায় বাসে, তার মানে আমরা ঢাকা থেকে খুলনায় বাসে যাবো, এই পথটা আমরা বেছে নিতে পারবো। এরপরে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, আমি রাজশাহীতে ট্রেনে যেতে পারবো না, রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। তার মানে দেখো, এই 2/5 এবং 3/8 নিয়ে কাজ করতে হবে। এখন দেখো, এখানে যদি এবং কথাটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা গুণ ব্যবহার করব। আর যদি, আমি এখানে লিখে দিচ্ছি, এবং কথাটা থাকে তাহলে গুণ ব্যবহার করব, এবং অথবা কথাটা যদি থাকে তাহলে আমরা যোগ ব্যবহার করব। অর্থাৎ গুণ ব্যবহার করা মানে হচ্ছে আগের ঘটনা 2/5 ইন্টু পরের ঘটনা 3/8। আর যদি অথবা বলতো, তাহলে সেক্ষেত্রে 2/5 প্লাস 3/8। এইটা মেনটেন করে। আসলে এটা একদম ফুললি যে কোনো একটা একদম একদম নিশ্চিতের কোনো একটা ব্যাপার বা একটা ল এরকম না, কনভেনিয়েন্ট হয় বোঝার সুবিধার জন্য। এবং বললে সাধারণত আমরা গুণই দেখি, এবং অথবা বললে প্লাস দেখি। তবে এক্সেপশন আর দেয়ার,
এখানে এক্সটেনশন থাকতে পারে, বাট তোমাদের এখানে সাধারণত এক্সটেনশন থাকে না। সো আপাতত তোমরা মনে রাখবা যে এবং কথাটা থাকলে আমরা গুণ ব্যবহার করি, অথবা কথাটা থাকলে আমরা সাধারণত পজিটিভ বা যোগ ইউজ করি। এনিহাউ, আমরা এটাকে যদি হচ্ছে একটু ভালোভাবে লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই অংশটার প্রবাবিলিটি হবে 2/5 ইন্টু 3/8, দ্যাট ইজ 6/40, অথবা 3/20। এখানে একটা জিনিস বলে দেখার বিষয় যে অনেকে প্রশ্ন থাকে যে আচ্ছা ভাই আমরা এখানে কি কাটাকাটি করতে পারবো? হ্যাঁ, তুমি কাটাকাটি করে সরল করে তুমি 3/20 লিখতে পারবা, অথবা তুমি 6/40 লিখতে পারবা। ইটস আপ টু ইউ। আবার আমার সময় যেটা করা যায়, এটাকে তুমি ভগ্নাংশ আকারে লিখে 3/20 এর ভগ্নাংশ আকারে না লিখে তুমি 0 পয়েন্ট সামথিং আকারেও লিখতে পারো। ইটস আপ টু ইউ। তো আশা করি এই ধরনের ম্যাথ আমরা বুঝতে পারছি। তো তোমাকে যদি এখানে বলা হতো আরেকটা প্রশ্ন যে বলো তো ঢাকা থেকে খুলনা বাসে নয়, বাট খুলনা থেকে রাজশাহী ট্রেনে কতটুকু হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পাথ আর এই পাথ সিলেক্ট করবো, তাহলে 3/5 ইন্টু 5/8 হতো। সো আশা করি আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছি। সো এবার তোমাদের উদ্দেশ্যে কিছু ম্যাথ থাকবে, বাট এগুলো আসলে আলটিমেটলি হচ্ছে, দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে যে 30টি টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দুইভাবে নেওয়া হলো। টিকিটটির ক্রমিক নম্বর জোড় সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 4-এর ছোট এবং 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে চলো আমরা এটা করার চেষ্টা করি, যদিও তোমাদের ম্যাথ বা তারপর আমি হচ্ছে করে দিচ্ছি। এখানে টোটাল ফলাফল কয়টা আসতে পারবে? 30টা। এখন দেখো কয়ের জন্য যেটা আমরা পাবো, জোড় সংখ্যা কত আছে বলো তো? জোড় সংখ্যা 1 থেকে 30-এর ভিতরে জোড় সংখ্যাটা আই গেস 15 আছে, 15টা জোড় সংখ্যা আছে। তাহলে সেক্ষেত্রে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল 15/30, অথবা আমরা বলতে পারি 1/2। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো একটু যদি চিন্তা করি, তাহলে 4, 8, 12, 16, 20, 24 and 28, এই কয়টা হচ্ছে তোমার 4 দ্বারা বিভাজ্য। তাহলে টোটাল ফলাফল কত? টোটাল টোটাল সম্ভাব্য ঘটনা হচ্ছে কয়টা? 30টা। এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে 7/30 হবে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। 4-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে ছোট কি কি আছে? 1, 2, 3 আছে। তার মানে 3টা সংখ্যা 4-এর চেয়ে ছোট আছে, তো 3/30, দ্যাট ইজ 1/10 হচ্ছে। তারপরে দেখো বলছে 22-এর চেয়ে বড়, 22-এর চেয়ে বড় কি কি হতে পারে? 24, তারপর হচ্ছে 24 থেকে 30 পর্যন্ত হতে পারে। তাহলে 24, 25, 26, 27, 28, 29, 30, আই মিন এখান থেকে মেবি 7টা থাকে, তাহলে 7/30। তোমার জাস্ট চেক করে নিও। তাহলে এই ধরনের রেজাল্ট তোমাদের পাওয়ার কথা। এক লাইনের উত্তর লেখার হচ্ছে ট্রাই করবো আমরা। সো এখানে আসলে তোমাদের বলতে পারো যে ভাই আমরা এখানে কি নিয়ম ফলো করবো, আমরা কিভাবে লিখতে পারি পরীক্ষায়। আমি যদি এই ম্যাথটা করতাম, তাহলে আমরা প্রথমত লিখে নিতাম যে এই ঘটনায় তোমার টোটাল সম্ভাবনা, মানে টোটাল সম্ভাব্য ঘটনা বা তোমার হচ্ছে সম্ভাবনা, মোট সম্ভাব্য ঘটনা হচ্ছে তোমার 30টা বা 30, আর হচ্ছে তোমার জোড় সংখ্যা পাওয়ার জন্য তোমার অনুকূল ফলাফল হচ্ছে তোমার 15টা। সম্ভাবনা ইজ ইকুয়াল টু 15/30। এই 3টা লাইন লিখলেই হয়ে যাবে। আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। তো পরে যেটা বললো যে কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে, রহিম 15টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তাহলে বলো এখানে টোটাল কতগুলা টিকিট উঠতে পারে? 570টা টিকিট উঠতে পারে। তার মানে টোটাল সম্ভাব্য ঘটনা হচ্ছে 570। আর রহিমের অনুকূলে কতগুলা ফলাফল আছে? 15টা ফলাফল আছে, তাই 15/570, এটাই হচ্ছে উত্তর। এখন এখানে 5 দিয়ে কাটাকাটি করে যা আসে সেটা তুমি লিখতে পারো। তারপরে পরের ম্যাথে যদি আমরা যাই, তাহলে এখানে বলা হলো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম হবে, জোড় সংখ্যা এবং অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, ওটা সম্ভাবনা কত হবে। তো এখানে যেটা আমরা করি যে জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য, এক্ষেত্রে সাধারণত আমরা হচ্ছে এবং যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো একটা যদি সংখ্যা নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 এরকম 6টা ফলাফল আসতে পারে। তাহলে জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা কোনটা একটু যদি আমরা বলি, তাহলে জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কেবলমাত্র হচ্ছে তোমার হচ্ছে একটা সংখ্যাই আছে, যে 6ই আছে, জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে সেক্ষেত্রে জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য কেবলমাত্র 6 আছে। দেখো 3ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য, বাট 3 কিন্তু কি না, 3 কিন্তু কোনো জোড় সংখ্যা না। এই জন্য হচ্ছে আমরা এখানে 3 আর 6 বিবেচনা, এখানে সম্পূর্ণ অনুকূল ফলাফল হচ্ছে একটা, সো 1/6 হবে। অথবা তুমি যদি এভাবে বলতো যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তোমার হচ্ছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তাহলে তুমি যেটা লিখতা যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 2/6, এবং কথাটার কারণে হচ্ছে ইনটু, আর হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তোমার 2টা, সো 2/6 এভাবে করে আমরা লিখতাম। সো এনিহাউ আমরা হচ্ছে কি এটা হচ্ছে কি এভাবে করে লেখার চেষ্টা করবো। আচ্ছা ভালো কথা, এখানে জোড় সংখ্যা হচ্ছে 3টা, সো 3/6 হতো আর কি। দ্যাটস ইট। সো আমরা এভাবে করে সমাধান করার চেষ্টা করবো এগুলো। তারপরে যেটা বললো যে
একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী আহ, কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের 386টি শিশু এবং বেশি ওজনের 98টি শিশু জন্ম নেয়। এখানে মধ্যে একটি শিশু দৈবভাবে নির্বাচন করে শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? তাহলে কি করবা? জাস্ট কিছুই না, যে কয়টা শিশু আছে 155, 386 এবং 98, এই কয়টা সংখ্যা যোগ করে দিবা, 155, 386 এবং হচ্ছে 98, আর উপরে কি থাকবে? উপরে হচ্ছে যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে যে বেশি ওজনের, তাহলে বলো বেশি ওজনের জন্য সাপেক্ষে ফলাফল বা অনুকূল ফলাফল 98টা, এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি নাম্বার। তো এইভাবে করে আসলে আরো কয়েকটা ম্যাথ এখানে দেওয়া হয়েছে। তো এখানে একটা তোমাদের হচ্ছে দেওয়া হয়েছে যে কোনো একটা ফ্যাক্টরিতে তোমার ব্যবস্থাপনায় এতজন আছে, পরিদর্শক হিসাবে এতজন আছে, উৎপাদন কাজে এতজন আছে, অফিসিয়াল কাজে এতজন আছে। তাহলে সেক্ষেত্রে একজনকে দুইভাবে যদি নিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে ব্যবস্থাপনায় নিয়োজিত কত হবে? তাহলে এই টোটাল সবগুলো যোগ করে নিচে লিখবা, আর উপরে লিখবো হচ্ছে ব্যবস্থাপনায় যে কজন আছে সেটা। ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর ক্ষেত্রে যেটা করবা, তুমি হচ্ছে ব্যবস্থাপনা এবং উৎপাদন দুটাকে যোগ করে দিবা, এই ব্যবস্থাপনা এবং উৎপাদনকে দুটাকে যোগ করে দিবা, আর ডিভাইড বাই হচ্ছে টোটালটা লিখবা। অথবা তুমি হচ্ছে ব্যবস্থাপনায় যেটা পাবা, ব্যবস্থাপনার জন্য যেটা পাবা প্লাস উৎপাদনের জন্য যেটা পাবা, সেটাকে দুটাকে যোগ করে দিবা, দ্যাটস ইট। আর উৎপাদন কাজে নিয়োজিত নয় যদি বলে, তাহলে সেক্ষেত্রে এই উৎপাদনটা বাদ দিয়ে বাকি দুটা এবং এখানকার একটা তিনটা যোগ করে উপরে লিখবা, আর নিচে টোটালটা লিখবা। তাহলে তোমার হচ্ছে কি এই তিনটার উত্তর পেয়ে যাবা। সো ফার আশা করি তোমাদের হচ্ছে এই সম্ভাবনার ম্যাথ থেকে কোনো ধরনের সমস্যার কথা না। আমি সকল ধরনের ম্যাথ দেখাইছি এবং হচ্ছে বইয়েরও সবগুলো ম্যাথ করে দিচ্ছি উদাহরণের, এবং এক্সারসাইজ থেকেও সবগুলো ম্যাথ করে দিচ্ছি এবং আলোচনা করা হয়েছে। তো তোমরা এই ধরনের ম্যাথগুলো বেশি প্র্যাকটিস করবা, এবং হচ্ছে ইনশাআল্লাহ আমাদেরকে পরবর্তী লেকচারে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।